নমস্কার, আমি স্বাগতা। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল, হিস্ট্রি অপশনাল, অল জিএস পেপারস, কম্পালসারি বাংলা, ইংলিশ ইত্যাদি ক্লাস করা হয়। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আজকে যেটা আমরা আলোচনা করব সেটা বাংলা অপশনালের ক্লাস। এবং যারা UPSC বা WBCS এ বাংলা অপশনালকে বেছে নিয়েছো তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আশা করি তোমাদের সাহায্য হবে। আমরা সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করেছি, WBCS এবং UPSC উভয়ের ক্ষেত্রে। WBCS এর ক্ষেত্রে কিছু কিছু সিলেবাস আলাদা, UPSC এর ক্ষেত্রেও কিছু কিছু আলাদা, যেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম। যেমন ধরো WBCS এ রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যগ্রন্থ রয়েছে, UPSC-তে রবীন্দ্রনাথের সোনার তরী কাব্যগ্রন্থ রয়েছে। তো আমরা পুনশ্চ নিয়েও আলোচনা করে দিয়েছি WBCS এর জন্য, এবং UPSC-র জন্য সোনার তরীর কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতা, নামকরণ ইত্যাদি বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি। ঠিক আছে? তো আজকে আমরা যেই টপিকটা আলোচনা করব সেটা WBCS এবং UPSC উভয়ের ক্ষেত্রেই রয়েছে, এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ এটা হচ্ছে গিয়ে বৈষ্ণব পদাবলী এবং শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যেকার একটা পর্যায়। সেটা হচ্ছে গিয়ে বৈষ্ণব পঞ্চরস। ঠিক আছে? অবশ্যই যারা বৈষ্ণব পদাবলীতে পড়ছো, বৈষ্ণব পদাবলী পড়েছো, সেখান থেকে অবশ্যই জানো যে অনেকগুলো পর্যায় রয়েছে। হ্যাঁ, অভিসার, মাথুর, পূর্বরাগ, অনুরাগ, ভাব সম্মিলন, প্রেম বৈচিত্র্য, বা আক্ষেপানুরাগ, এই ধরনের অনেকগুলো পর্যায় রয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতেও কিছু কিছু বিষয় আমরা এই ব্যাপারে জেনেছি। কিন্তু এই যে পর্যায়গুলোর আধার বা বেস, সেটা হচ্ছে গিয়ে রস। এই বৈষ্ণব পদাবলীতে বলা হয় পঞ্চরসের কথা। ভক্তি রসামৃত সিন্ধু বলে একটি বই রয়েছে, একটি গ্রন্থ রয়েছে, সেখানে বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে বা বৈষ্ণবীয় রসের ক্ষেত্রে পঞ্চরসের উল্লেখ রয়েছে। যদিও বাংলা সাহিত্য বাদ দিলে আমরা যদি সংস্কৃত সাহিত্যে যাই, সংস্কৃত সাহিত্য নন্দন তত্ত্বের কথায় যাই, তো সেখানে মোটামুটি আমাদের ভরতের নাট্যশাস্ত্রে 9টা রসের উল্লেখ রয়েছে। কিন্তু বৈষ্ণবীয় ক্ষেত্রে আমরা 5টা রসের উল্লেখ পাই। ঠিক আছে? শ্রীমদ্ ভাগবতের যে সাহিত্য নিদর্শন রয়েছে সেখানেও আমরা 9টা রসের উল্লেখ পাই, এবং 9টা রসের সাথে সাথে ভক্তি রস বলে আরেকটা রসকে আরও যোগ করা হয়েছে, 10টা রসের উল্লেখ পাই। এখানে আমরা দেখি 5টা রসের কথা। ঠিক আছে? এবার আমরা রসটা কাকে বলে সেটা আমাদের বুঝতে হবে, ভাব কাকে বলে আমাদের বুঝতে হবে। যদিও আমাদের এত বেশি ডেপথে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, কারণ WBCS বা UPSC-র ক্ষেত্রে ভাব বা রসের খুব বেশি যে ডেপথে প্রশ্ন আসে এরকম কোনো ব্যাপার না, সিলেবাসেও নেই। যারা গ্র্যাজুয়েশনে পড়েছো বাংলা নিয়ে তারা মোটামুটি জানো, মানে অনার্সে তোমাদের বলে দেওয়া হয়, যে বোঝানো হয় একটা পার্টি রয়েছে, সেখানে অলঙ্কার শাস্ত্রে বা বৈষ্ণবী পদাবলীতে রস ভাব এগুলো তোমাদের পড়া হয়েছে। যাই হোক, তো মোটামুটি আমরা যদি দেখি যে রস বলতে কি বোঝাচ্ছি বা ভাব বলতে কি বোঝাচ্ছি, আমাদের মানব জীবনের যে অনুভূতিগুলো আছে তার বিভিন্ন উদ্রেক হয়। এই উদ্রেকের বহিঃপ্রকাশ যখন অনুভূতি হিসাবে থাকছে তখন সেটা ভাব, এবং যখন প্রকাশ হচ্ছে সেটা তখন রস। অ্যাজ সিম্পল ইজ দ্যাট। ঠিক আছে? আর ডেপথে আমরা যাচ্ছি না। ঠিক আছে? ভাবগুলো দু ধরনের ভাব হয়, মূল ভাব, সঞ্চারী ভাব। এবার কিভাবে বোঝাচ্ছি জাস্ট একটু বুঝে নাও। ভাব হচ্ছে, ধরো কারোর প্রতি অভিমান হচ্ছে, তাহলে দুটো ভাবের একটা মিলিত বিষয় রয়েছে, সেখানে একদিকে রয়েছে রাগ আর একদিকে রয়েছে ভালোবাসা। তাহলে অভিমান হচ্ছে, যার প্রতি অভিমান হচ্ছে তার প্রতি ভালোবাসাও রয়েছে এবং রাগও হচ্ছে, এই দুটোর একটা মেলবন্ধন ঘটছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি অভিমান। অর্থাৎ যদি মূল ভাব হয় রাগ, তার সাথে সঞ্চারী ভাবে সে যুক্ত হচ্ছে গিয়ে কি ভালোবাসা, এই দুটো যোগ হয়ে হচ্ছে গিয়ে অভিমান। হ্যাঁ, এটা যদিও একটা বেসিক জিনিস। এবার ধরো রস, এই অভিমানের যেটা যদি প্রকাশিত হচ্ছে গান হিসেবে হতে পারে, কবিতা হিসেবে হতে পারে, নাটক হিসেবে হতে পারে, নাটকের সংলাপ হিসেবে হতে পারে, মাধ্যমগুলো পরিবর্তন হচ্ছে। ধরো গানে সুরমূর্ছনা থাকে, নাটকে মঞ্চস্থ হওয়ার একটা মাধ্যমের জায়গা থাকে, কবিতার ক্ষেত্রে পাঠের একটা জায়গা থাকে। তো এই মাধ্যমগুলো পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে, এই ভাবগুলোর উদ্রেক আলাদা হচ্ছে এবং রসের পরিণতিটাও আলাদা আলাদা হচ্ছে। ঠিক আছে? এবারে এই রসগুলো, ধরো অভিমানের যে ভাব রয়েছে, এই অভিমানের যে রসটা যখন হবে তখন ধরো সেই রসটা আক্ষেপানুরাগে কখনো পরিণত হচ্ছে। ঠিক আছে? এই বা কখনো আমরা দেখতে পাচ্ছি যে অনুরাগে পরিণত হচ্ছে, এই ধরনের ব্যাপার, বা প্রেম বৈচিত্র্যে পরিণত হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা আরও বেশি ডেপথে আমাদের প্রয়োজনীয়তা নেই। আমরা যেহেতু রসে আসছি, যেহেতু বৈষ্ণব পদাবলীর একেবারে পঞ্চরসের কথা বলতে হবে, বা এখান থেকে প্রশ্নও আসে, WBCS-এও আসে, UPSC-তেও আসে, তাই আমরা এই রসগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমাদের বৈষ্ণব পদাবলীতে 5টি রসের কথা বলা হয়। কি কি সেই রস? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। 5টা রস। এই রসগুলো সম্পর্কে অল্প অল্প করে বলছি। ঠিক আছে?
প্রথম হচ্ছে শান্তরস। শান্তরস কি? অসীম ঐশ্বর্যশালী কোনো পুরুষ ব্যক্তিত্ব এবং অমিত ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তিত্বর প্রতি ভয়, ভীতি এবং প্রীতি একসাথে উদ্রেক হয়, যার ফলে একটা রসের সৃষ্টি হয়, সেটা হচ্ছে শান্তরস। সেখানে নিষ্ঠার জায়গা সব থেকে বেশি দেখা দেয়। ঠিক আছে, এখানে কি হয়? শান্তরসে কি হয়? শান্তরসে একটা আত্মসমর্পণের জায়গা থাকে। বোঝাতে পেরেছি? এবার আমরা চলে আসি দাস্যরসে। দাস্যরসে কি হয়? ভক্ত এবং ভগবানের মধ্যে একটা প্রভুভৃত্যের সম্পর্ক বা দাসের সম্পর্ক, সেবা করবার প্রবণতা, এটা সৃষ্টি হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে দাস্যরস। শান্তরসে যে নিষ্ঠা ছিল, দাস্যরসে তার সাথে এসে যুক্ত হলো সেবা। ঠিক আছে, হয়ে গেল দাস্যরস। শান্ত, দাস্য, সখ্য। সখ্যরস কি? এবার দেখো, শান্তরসের মধ্যে যে নিষ্ঠা রয়েছে, দাস্যরসের মধ্যে যে সেবা রয়েছে, সখ্যরসের মধ্যে রয়েছে প্রীতি বা বন্ধুত্ব বলা যেতে পারে। ঠিক আছে, যখন ভগবান কৃষ্ণকে বন্ধু হিসেবে বা সখা হিসেবে ভজন করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে সখ্যরস। সখ্যরসে বিভিন্ন পদ বলরাম দাস, জ্ঞানদাস প্রমুখেরা আলোচনা করেছেন, আমরা জানি। তো হয়ে গেল, সেটা হলো সখ্যরস। সখা হিসেবে যখন কৃষ্ণকে ভজন পূজন করা হচ্ছে। এই রসগুলো আসলে কি? কৃষ্ণই তো বৈষ্ণবীয় ধর্মের একমাত্র পূজনীয়। তো কৃষ্ণকে ভজন পূজনের যে মাধ্যমগুলো, কেউ তাকে সন্তান বলে পুজো করছে, কেউ তাকে সখা বলে পুজো করছে, কেউ তাকে প্রেমিক বলে পুজো করছে, এই যে ভজনের মাধ্যমগুলো পাল্টে যাচ্ছে, সেই হিসাবে রসগুলো আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। ঠিক আছে, এই গেল বিষয়। আচ্ছা, হয়ে গেল সখ্যরস। এবার হচ্ছে বাৎসল্য রস। এবার দেখো, এটা খুব একটা মজার বিষয়। ভারতের বাইরে বা ভারতীয় বিভিন্ন জায়গায়, ভারতের বাইরেই বেশি, যে আমাদের যে পরম কাঙ্ক্ষিত ঈশ্বর, তাকে পিতা হিসেবে বা পরম পিতা হিসেবে পূজা করবার রীতি প্রচলিত অনেক জায়গাতে আছে। যেমন ক্রিশ্চিয়ানিটিতে বলা হয় ফাদার, মানে একেবারে গডকে বলা হয় সব থেকে বড়, হ্যাঁ, পিতার স্থানে রাখা হয়। কিন্তু আমাদের বৈষ্ণব ধর্মে বা আমাদের ভারতীয় সনাতন ধর্ম বলো, বিভিন্ন, যেখানে আমরা দেখি কি সন্তান রূপেও পুজো করা হয়, তাই না? মা দুর্গাকে আমরা সন্তান রূপে দেখি। মা দুর্গা বাপের বাড়িতে আসেন, হ্যাঁ, কৈলাস থেকে, এটা যেন তার বাপের বাড়ি, আমরা যেন তাদের দেখি, আমরা তাকে সন্তান হিসেবে, বাড়ির মেয়ে হিসেবে তাকে বরণ করে নিই। সেরকমই কৃষ্ণের ক্ষেত্রেও আমরা দেখেছি যে কৃষ্ণকেও সন্তান রূপে পুজো করা হয়। যখন জন্মাষ্টমী পুজো হয়, তখন কৃষ্ণকে সন্তান রূপে পুজো করা হয়, তাই না? তো এই যে সন্তান রূপে বাৎসল্য রস যে উদ্রেক হচ্ছে, সেইখানে কি হচ্ছে, আগের যে রসগুলো আমরা আলোচনা করলাম, অর্থাৎ শান্তের নিষ্ঠা, দাস্যের সেবা, তারপরে হচ্ছে সখ্যের প্রীতি, এবং তার সাথে সাথে এসে যুক্ত হচ্ছে স্নেহ, এসে এগুলো হয়ে যোগ হয়ে তৈরি হচ্ছে গিয়ে বাৎসল্য রস। হ্যাঁ, বোঝাতে পেরেছি? এবার এই সব রসের শ্রেষ্ঠতর রস হচ্ছে গিয়ে মধুর রস, এবং বৈষ্ণব পদাবলিতেও মধুর রসকে সর্বশ্রেষ্ঠ রস হিসেবে বোঝানো হয়েছে। শুধুমাত্র বৈষ্ণব পদাবলিতে নয়, শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ বিরচিত, সেখানেও কিন্তু মধুর রসকে সর্বশ্রেষ্ঠ রস হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা পড়েছো, ইউপিএসসি সিলেবাসও রয়েছে। তো সেইখানে আমরা যদি আলোচনা করি, তাহলে মধুর রস কি? এই এতগুলো বিষয় আমরা যে পরপর পড়লাম, যে শান্তের নিষ্ঠা, দাস্যের সেবা, সখ্যের প্রীতি, বাৎসল্যের স্নেহ, তার সাথে মধুর রসে এসে যুক্ত হচ্ছে কি প্রেম, এবং সম্পূর্ণতাটা এই সব কিছু মধুর রসে পাওয়া যায়। নিষ্ঠা, প্রীতি, হ্যাঁ, সেবা, সব কিছুই কিন্তু মধুর রসের প্রেমের মধ্যে একসাথে গ্রথিত থাকে। তাই জন্য মধুর রসকে বলা হয় সর্বশ্রেষ্ঠ রস, এবং বৈষ্ণব পদাবলীতেও আমরা মধুর রসকে সর্বশ্রেষ্ঠ জায়গায় বসতে দেখি। এই মধুর রসেরই বিভিন্ন পদ তোমাদের সিলেবাসে রয়েছে, বিভিন্ন পর্যায়ে রয়েছে। মধুর রসের বিভিন্ন ভাগ আমরা পড়ি: পূর্বরাগ, অভিসার, মান, মিলন, হ্যাঁ, প্রেম বৈচিত্র্য, ভাব সম্মিলন, মাথুর, এই বিষয়গুলো আমরা মধুর রসের মধ্যে থেকেই আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, এই হলো বিষয়। এবং মধুর রসকে বলা হয় যে সব রসের একেবারে, যদি বলা যেতে পারে, সব রসের সার সংক্ষেপ হচ্ছে কি মধুর রস, এবং এটাই হচ্ছে কি বৈষ্ণব পদাবলী। যেহেতু বৈষ্ণব পদাবলীতে এই পঞ্চরসের আলোচনা রয়েছে, এই পঞ্চরসের আলোচনা হচ্ছে কি মূল ভাব, যেহেতু বৈষ্ণব পদাবলীতে এই পঞ্চরসের আলোচনার মূল ভাব করা হয়েছে, তাই বৈষ্ণব পদাবলীকে বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য হিসাবে চিহ্নিত করা হয়।
ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এটা হলো বৈষ্ণব পদাবলীর একেবারে বেসিক ব্যাপার। এবার আমরা এছাড়া পূর্বরাগ কাকে বলে, অভিসার, এগুলো আলোচনা আমরা করে দিয়েছি এবং আমরা পরবর্তীকালে কি করব, এক একটা পদ ধরে আলোচনা করব। যেহেতু দেখো ইউপিএসসিতে তোমাদের কি আছে, শুধু লেখকদের বা কবিদের নাম বলা রয়েছে, আর ডাব্লিউবিসিএস এ রয়েছে পর্যায়ের নাম বলা রয়েছে। কিন্তু আমাদের পড়তে তো হবে বৈষ্ণব পদাবলী। তো কি হয়, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে হয়তো লাইন তুলে প্রশ্ন আসে না খুব একটা, কিন্তু ইউপিএসসি উৎস প্রসঙ্গ ব্যাখ্যার ক্ষেত্রে তো আসে। তো আমাদের কি হবে, যে ধরো চণ্ডীদাস সিলেবাসে রয়েছে, জ্ঞান দাস রয়েছে, বলরাম দাস রয়েছে, তাদের এক একটা পদ আমরা পড়বো, পড়ে আলোচনা করব, যাতে তোমরা বুঝতে পারো যে এটা কী জাতীয় পদ। এবার যখন উৎস প্রসঙ্গ ব্যাখ্যা করবে তখন এই পদে কি কি রসের উদ্রেক হয়েছে সেটা যদি তোমরা লেখো প্রসঙ্গের ক্ষেত্রে বা উৎসের ক্ষেত্রে, তাহলে কিন্তু একটা ভালো নোট তৈরি হয়। ঠিক আছে, আশা করি এই বৈষ্ণব পদাবলী ক্লাসটা তোমাদের ভালো লাগলো। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে, আমরা ক্লাসে নোটস লিখিয়ে দিই, মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে। অনলাইন পেড ব্যাচ জয়েন করবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, 9038020370 এই নাম্বারে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। নমস্কার।